আসাম সিল্ক, মেঘলা সব কিনবে বলে 4-5টা দোকান ঘুরলো। আমরা টায়ার্ড হয়ে গেছি। এর নাম হচ্ছে ছোট, এর নাম হচ্ছে একটু ছোট, এটা আর একটু ছোট। আমাদের পুরো ট্রিপটায় এই সব আঙ্কেলরা মিলে আমাদের খেয়াল রেখেছেন এবং আমরা যাতে খুব ভালোভাবে ছুটি কাটাতে পারি সেইটা এনশিওর করেছেন। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আপনারা চাইলে অর্কিডের সাথে ঘুরতে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। আমরা এখন চলে এসেছি আমাদের রিলেটিভসদের জন্য কেনাকাটি করার জন্য দ্য টি কোভে। এবার এখানে চায়ের বাগানটা আগে দেখিয়ে দিই। আসাম চা উৎপাদনে ভারতে প্রথম। আসামে প্রধানত দানা চা উৎপন্ন হয়। এই চায়ের বাগানটা বেশ বড়। আমাদের ফেরার রাস্তায় বাম দিকে কয়েক একর জায়গা জুড়ে এই বাগানটি ছিল। ভেতরে যাব, এবার ভেতরে চা কিনতে যাব, তো চলুন। এখানে অনেক প্রকার ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ চা ছিল, কিন্তু সবই 500 গ্রাম বা 1 কেজির ও বেশ দামি, তাই আমরা নিলাম না। গিয়েছিলাম এই যে টি কোভে, এই যে পিছনে, এই যে এটা কোথায়, এই যে হ্যাঁ এইটা গেছিলাম, কিন্তু যেটা আমার মা বাবা চাইছিল যে স্টকটা নেই, আর তাই জন্য আমরা চলে এসেছি। এখন আমরা অন্য একটা দোকানে যাচ্ছি। এখন আমরা এসেছি গুডউইন টিতে। এই যে এটা, এই যে এখানে আমরা এখন ঢুকবো, তো চলুন। এখানে বেশ সব রকমের চা পাওয়া যাচ্ছিল, তাই এখান থেকেই আমরা সবাইকে দেওয়ার জন্য চা কিনলাম। অ্যাট লাস্ট একটা পুরো প্যাকেট নিয়ে ফিরেছি, সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। তো এখন আমরা একটা মন্দিরে যাব, তো চলুন। আপনাদের জানিয়ে রাখি, আগের দিন অর্কিড পার্ক থেকে বেরিয়ে বাইরের দোকানগুলো থেকে বাবা অনেকগুলো গন্ডারের শোপিস কিনেছিল অফিসে দেওয়ার জন্য। ওগুলোর দাম ঠিকঠাকই ছিল। যেহেতু কাজিরাঙা অভয়ারণ্যের ভেতর দিয়ে সড়ক পথ চলে গেছে, তাই রাস্তায় মাঝে মধ্যে প্রাণীদের দেখতে পাওয়া যায় বলে শুনেছিলাম। আসার সময় সন্ধে হয়ে গেছিল বলে আমরা কিছু দেখতে পাইনি। এখন ফেরার সময় আমরা সবাই তাকিয়ে থাকলাম, দয়া করে যদি কোনো গন্ডার মামা বা হাতি দাদু দেখা দেয়। লোকালয় ও চা বাগান পেরিয়ে কিছুটা যাওয়ার পর ডান দিকে দেখতে পেলাম ব্রহ্মপুত্রের চরে গন্ডারেরা স্নান করছে, কিন্তু অনেক দূরে ছিল বলে ক্যামেরায় এলো না। তারপরেই হাতি দেখতে পেলাম, ওটাও একটু দূরেই ছিল। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকলাম যদি তারা একটু কাছে আসে। অনেকক্ষণ অপেক্ষা করে আমরা ফিরে আসতে বাধ্য হলাম। এরপরে আমরা চলে এলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। নওগাঁ জেলার এই মন্দির পৃথিবীর বৃহত্তম শিবলিঙ্গ, যার উচ্চতা 126 ফুট। এই বিশাল বড় শিবলিঙ্গের মন্দির দেখতে বিভিন্ন রাজ্য থেকে প্রচুর দর্শনার্থী আসেন। এখানে গুরু শুক্রাচার্যের মূর্তি স্থাপন করা হয়েছে। এই স্থানেই গুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন ও ধ্যান করেছিলেন বলে মনে করা হয়। আচার্য ভৃগগিরি মহারাজ এই স্থানে তার গুরুদেবের স্মৃতিতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন 2003 সালে। ভগবান শিবের এই মন্দির 2021 সালে সম্পূর্ণ হয়। এই মন্দির ভোর থেকে রাত্রি পর্যন্ত খোলা থাকে ও ভোগ বিতরণ করা হয়। মন্দিরে পুজোয় এক ছড়া কলা অবশ্যই দিতে হয়। মন্দির দেখে আসার পরে আমরা সবাই একসাথে এক জায়গায় দাঁড়ালাম দুপুরের খাবার খেতে। আমরা প্রায় 12:30টার সময় একটা ধাবাতে এসেছিলাম,
আমরা এখন খেয়ে দিয়ে নিয়েছি, এখন আমরা ধাবার চারিপাশে ঘুরছি, কারণ কি যারা খাবার ডিস্ট্রিবিউট করেছে তারা এখন খাচ্ছে, সব কিছু গোছাচ্ছে। তা এখন ওখানে পুরো মানে একটা খাঁচা ছিল, তার ভেতরে একটা পাখি ছিল, আর তার নিচে আরেকটা বড় খাঁচা ছিল, তার মধ্যে প্রায় 10-12টা র্যাবিটস ছিল, আমরা যাদেরকে চটকেছি। সবাই ওদেরকে কলা পাতা খাওয়াচ্ছিল, কিন্তু আমরা দরজা খুলে ওদেরকে চটকেছি, আমি আর আরেকজন দিদি। তো আমরা আবার আরেকটা টেম্পলে যাব, তো তখন দেখা হবে। টাটা। এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়, আর আমরা এখন আসামে আছি। আমরা এখন বর্ডারে আছি। এই যে এইটা হচ্ছে মেঘালয় আর ওইটা হচ্ছে আসাম। আমাদের এখানেও কলকাতার মতনই জ্যাম। আমাদের 3টের সময় ফেরি ধরার কথা ছিল উমানন্দতে যাওয়ার জন্য, এখন 3টে বাজতে 2 মিনিট বাকি। মনে হচ্ছে মানে কোনো চান্স নেই ফেরি ধরার। ভাগ্যক্রমে আমরা শেষ পর্যন্ত ফেরি সার্ভিসের লঞ্চে উঠতে পেরেছিলাম। ওই যে দূরে লঞ্চটা দেখছেন, ওই লঞ্চেই আমরা যাব। এই লঞ্চের ভাড়া মাথাপিছু 200 টাকা। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়, আর ভেতরের এই যে এই রুমটা এখানেও আছে, নিচে এটা। লঞ্চটা বেশি বড় নয়, নিচে অনেকগুলো চেয়ার রাখা আছে। সিঁড়ি দিয়ে আমরা কয়েকজন উপরে উঠে গেলাম, ওখানেও চেয়ার আছে। উপর থেকে দেখতেও বেশি ভালো লাগছিল। আমরা এখন যে উমানন্দ মন্দিরে যাচ্ছি, সেই মন্দিরটা ব্রহ্মপুত্র নদের ওপর সৃষ্ট একটা দ্বীপে অবস্থিত, যার নাম উমানন্দ দ্বীপ বা পিকক আইল্যান্ড। পিকক বা ময়ূর নাম কেন রাখা হয়েছে তা আমরা জানি না। আমরা কিন্তু এই দ্বীপে কোনো ময়ূর দেখতে পাইনি। উমানন্দ অর্থাৎ ভগবান শিবের মন্দির এখানে অবস্থিত। কথিত আছে 1694 সালে রাজা গদাধর সিং এই ভস্মকুটো বা ভস্মচলা পাহাড়ের মাথায় শিবের মন্দির স্থাপন করেন, কিন্তু সেই মন্দির ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে যায়। তারপর এক ধনী বণিক নতুন করে এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। আমরা ছোটরা মিলে ওপরের ডেকে উঠে গিয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম। মন্দিরে উঠতে প্রায় 120টিরও বেশি সিঁড়ি চড়তে হয়। সিঁড়িতে ওঠার মুখে দুদিকে নন্দীর মূর্তি পাহারা দিচ্ছে। কুড়িটা সিঁড়ি ভেঙে এসেছি, এরপরে আবার ওই যে মন্দির, যে ওখানে যাব। জুতো খুলে এখানে ওই ফুল টুল নিয়ে যেতে হচ্ছে, আমরা যাচ্ছি আবার। জুতো খুলে ওপরে উঠতেই হনুমানজির মন্দির দেখতে পেলাম। মূল মন্দিরের দুপাশে ব্রহ্মা ও বিষ্ণুর মন্দির আছে। আরও ভেতরে গর্ভগৃহে ভগবান শিবের লিঙ্গ স্থাপন করা আছে, যেখানে পুজো দিয়ে প্রণামী দিয়ে আমরা ওপরে উঠে এলাম। পাশেই বিষ্ণু দশাবতারের মূর্তিও আছে। তবে এখানে এসে আমাদের একটা জিনিস খুবই খারাপ লাগলো। এখানের সব পূজারী ব্রাহ্মণরাই প্রায় জোর করে বিভিন্ন কারণ দেখিয়ে বারবার প্রণামী নিচ্ছিলেন। আমরা সব কিছু দেখে তাড়াতাড়ি করে আবার নেমে চলে এলাম আমাদের লঞ্চে। ফেরার জন্য এসে দেখলাম একটা ভেসেল দাঁড়িয়েছিল। ভেসেলটা বেশ বড় ছিল। খানিকক্ষণ পর জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা সরকারি ফেরি, ভাড়া মাত্র 20 টাকা। আমরা প্রাইভেট লঞ্চে এসেছি, তাই ভাড়া 200 টাকা নিয়েছে। কাছারিঘাট থেকে সরকারি লঞ্চ বা ভেসেল 3টে পর্যন্ত থাকে। তারপরে মন্দিরে যেতে হলে এই প্রাইভেট লঞ্চই ভরসা। আমরা খুব আফসোস করছিলাম এতগুলো টাকা আমাদের ভাড়া বাবদ বেশি দিতে হলো বলে। সন্ধে নামছিল, ব্রহ্মপুত্রের ওপর সূর্যাস্ত দেখা আমাদের এক নতুন অভিজ্ঞতা হলো। সবাই ডেকে দাঁড়িয়ে খুব আনন্দ করছিলাম। এই উমানন্দ মন্দিরের অনেক পৌরাণিক কাহিনী আছে।
একবার ভগবান শিব এখানে তপস্যা করছিলেন। কামদেব এখানে এসে তার তপস্যা ভঙ্গ করায় তিনি কামদেবকে ভস্ম করে দেন ও ছাইগুলো এই পর্বতে ছড়িয়ে দেন। সেই থেকে এই পর্বত ভস্মকুট পর্বত নামেই পরিচিত। শিব চতুর্দশীর দিন এখানে প্রচুর শরণার্থী আসেন পুজো দিতে। এরপরে আমরা কাছেই গেলাম ফ্যান্সি মার্কেটে। এখানে গিয়ে প্রায় 3-4টে দোকান ঘুরে ঘুরে মারা মেখলা কিনছিল। এখানে আপনারা সব রকম শাড়িই পাবেন, কিন্তু কিনতে গেলে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। আচ্ছা ভালো, কিন্তু মারা আসাম সিল্ক মেঘলা সব কিনবে বলে 4-5টা দোকান ঘুরলো। আমরা টায়ার্ড হয়ে গেছি, আমাদের পা ব্যথা করছে এতক্ষণ ধরে বসে বসে। ফুচকার দোকান, ফুচকা খিদে পেয়েছে। আমাদের সব শপিং হয়ে গেছে, আমরা এখন স্টেশনে আছি। এই যে আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে। আমরা ড্রাইভার আঙ্কেলকে খুব মিস করব, আমরা সবাইকেই মিস করব এই ট্রিপের। যাই হোক, স্পেশালি আমাদের ড্রাইভার আঙ্কেল কৃষ্ণ আঙ্কেল খুব ভালো ছিলেন, হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো ছিল। মিস করব। এইবার আমাদের ফেরার ট্রেনও সেম ছিল, তাই আমরা আর ভিডিও করলাম না। সবাই মিলে খুব মজা করলাম, হাসলাম পুরো ট্রেন জার্নিটা জুড়েই। কত? 78। আমার ভাগ্যটা ঠিক এরকম। লুডো খেলতে গিয়ে হ্যারি আমাদেরকে কি বললো তা আপনাদের শোনাচ্ছি। এই সাপটার নাম হচ্ছে কালবক্র, এর নাম হচ্ছে ছোট, এর নাম হচ্ছে একটু ছোট, এটা আর একটু ছোট। এই যে সাপটা 98 এর ঘরে, এ হচ্ছে শেষ নাগ, ঠিক আছে? এটা একদম ছোট, এটা হচ্ছে একদম ছোট, এ হচ্ছে একটু বড়। না না, এ হচ্ছে অজগর, হ্যাঁ এ হচ্ছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা। সিঁড়ির নাম, একটাই সিঁড়ির নাম বলবো, এই যে এই সিঁড়িটা, এটার নাম কি ছিল? স্বর্গের সিঁড়ি। এর নাম স্বর্গের সিঁড়ি। হ্যাঁ, এটার নাম কি ছিল? এইটা এটা কালবক্র। না, কালবক্র এটা, এটা হচ্ছে তক্ষক সাপ, ঠিক আছে? আর দেখ মাঝখানে যে এরিয়াটুকু একদম সাপ নেই, মানে যে এরিয়াটুকু মানে 10টা না 5টা করে, ওটা যে দুধসাগর। আচ্ছা ঠিক আছে। আমাদের ট্রিপ এখানেই শেষ হলো। আমাদের এত ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরের ভিডিওতে।